স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি, আমাদের আলোচনার টেবিলে নিয়ে আসি। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের গভীরে ঢোকেন। আজ আমার সঙ্গে আছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম। লোটন একরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আমরা এই পর্যায়ে একটু যুক্ত করে নেব জয়নুল আবেদিন ফারুক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ। জয়নুল আবেদিন ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। একই সঙ্গে জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, তিনি আমাদের সঙ্গে যুক্ত হবেন। জয়নুল আবেদিন ফারুক, এই জুলাই সনদ, এটা তো বাস্তবায়ন কিভাবে হবে সেটা নিয়ে তিন ধরনের পদ্ধতির কথা এসেছে জামায়াত, বিএনপি, এনসিপি এদের মধ্য থেকে। এখন পর্যন্ত এটা নিয়ে কোন রকম ঐক্যমত্য হয়নি, কিন্তু আজকে প্রধান উপদেষ্টা বলেছেন ঐক্যমত্য হতেই হবে, মানে এটার কোনো একটা জায়গায় গিয়ে তো আসলে একমত হতে হবে। সেই জায়গা থেকে বিএনপি আসলে কি ভাবছে, কি বলতে চায়? একাত্তর জার্নাল আমার অত্যন্ত প্রিয় ব্যক্তি লোটন একরাম যখন এই সাংবাদিকতা করে ওনার হাতের উপর দিয়ে অনেক কিছু শিকার আমার সৌভাগ্য হয়েছে। 1991 সালে পার্লামেন্টে যখন গেতাম ওনার কাছে অনেক কিছু শিখতাম। আজকে ওনার থেকে অনেক কিছু শিখবো এই জার্নাল থেকে। একাত্তর, আপনাকে অনেক ধন্যবাদ। এই গভীর রাতে আমার মতো একজন নগণ্য রাজনৈতিক কর্মীকে জুলাই সনদ নিয়ে আলোচনা করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একাত্তরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং লোটন ভাই আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, ওনাকে এই গভীর রাতে আপনার অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, একটা বিষয় আমি আজকে সারাদিনে এই ঐক্যমতের কমিশন, আমাদের নেতা সালাউদ্দিন আহমদ, ইসমাইল জহিরুল্লাহ যারা অংশগ্রহণ করেছে, বিভিন্ন যারা মাঠে ময়দানে আমাদের সাথে আন্দোলন সংগ্রামে বিগত দিনগুলোতে ছিলেন, অনেক নেতাই এখানে অংশগ্রহণ করেছেন। অনেক নেতারই বক্তব্য আপনারা প্রচার করছেন, ওনাদের ভিডিও প্রকাশ করছেন, আমি সবার কথাই শুনেছি। আরেকজন লোক এখানে আমন্ত্রণ দিয়েছেন, তাকে আমার বয়সে ছোট হলেও আমি অত্যন্ত আপনজন হিসেবে জানি। তার কথাবার্তা, চাল চলন, রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন সংগ্রামে আমাদের সহায়তা, বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেওয়া, নেওয়া এবং আলোচনা অংশগ্রহণ করা একজন কীর্তিমান পুরুষ। আগামীতে আমরা চাবো ওনাদের নেতৃত্বে দেশে একটি সরকার আসুক এবং দেশে ফ্যাসিবাদ বিরোধী যে অত্যাচার, অবিচার ওনারা সহ্য করেছেন, আমরা করেছি, এগুলা নিরসন করতেই তো আজকে জুলাই সনদ। আমি বুঝতে পারি না, হয়তো আমি একটা ক্ষুদ্র ব্যক্তি, আমি জনগণের সাথে একটা সম্পর্ক আছে যে বিগত 5 বার একটা পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, পরপর একবারও আমি পরাজয় বরণ করি না। 2014 সালে ইলেকশন হতো, ধানের শীত যদি পেতাম। 2018-তে ইলেকশন তো দিনে ভোট রাতে হয়ে গেল। 2024-এ পেলেও আমরা আর কয়েকবার এমপি হওয়ার সৌভাগ্য হতো। কিন্তু বিষয়টা হলো, আমি বুঝি না যারা আজকে এই কমিশনে, অর্থাৎ আজকে প্রধান মাননীয় উপদেষ্টা মহোদয়ের এখানে একত্রিত যেসব কথাগুলো বলেছেন, সে কথাগুলো মূল কথাটা হলো যে জুলাই সনদ। এই জুলাই সনদের বিরুদ্ধে আমরা নাই, আমরা জুলাই সনদ যে কোনো আকারে আমরা দস্তখত করতে রাজি। কিন্তু আমরা বারবার আমাদের নেতা সালাউদ্দিন, ইসমাইল জহিরুল্লাহ সবসময় বলে আসছেন যাতে সংবিধান পরিপন্থী কোনো কিছু না ঘটে, প্রোক্লেমেশন দ্বারা যাতে কিছু না করতে হয়। সেজন্য আজকে তো উনি স্পষ্ট বলেই দিয়েছেন যে অ্যাপিলেটেড ডিভিশন আছে, বিচারপতিদের সাথে আলাপ করে নেওয়া যেতে পারে, আরো সময় বাড়ানো যেতে পারে, এবং বিভিন্ন রাজনৈতিক নেতারাও এই কথাগুলো বলেছেন। তো সে কারণে আমি মনে করি যে ফ্যাসিস্ট আর যেন কোনো পথে এই দেশে না আসতে পারে। মানে এই চাওয়া তো আসলে সবারই, এবং এটার মানে কিভাবে আইনিভাবে আসলে এটা কি করে বাস্তবায়ন হবে সেই জায়গা থেকে প্রশ্নটা এসে আটকে যাচ্ছে। জোনায়েদ সাকি, আমাকে একটু যদি বাধা না দেন, কারণ আমার চেয়ে অভিজ্ঞ লোক তো এখানে আমাদের সাংবাদিক, আমার প্রিয় ভাই আছেন একরাম, আমি সেটা আপনি আমাকে মাঝে আটকে দিলে তো আমি শেষ করতে পারবো না। দেখুন, একটা বিষয় আমি দেখেছি, ফেব্রুয়ারি থেকেই তো এই ঐক্য কমিশনের বৈঠকে যোগ দিচ্ছে সালাউদ্দিন, ইসমাইল, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
বিষয়টা হলো যারা আজকে গণপরিষদের কথা বলছেন, আমি ওনাদের কথা ওনারা বলতেই পারেন, গণপরিষদের মতো তো আলোচনা প্রত্যেকটা রাজনৈতিক দলই করেই যাচ্ছেন। এই গণপরিষদটা তো একটা নির্বাচনের মাধ্যমে আসবে, সেই গণপরিষদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা মনোনীত হবেন, সেখানে আলোচনা হবে। এই বিষয়ে আমার ক্ষুদ্র অভিজ্ঞতাতে আমি বুঝতে পারি যে গণপরিষদের মতো তো আলোচনাই চলছে, এখানে তো আর গণপরিষদ নিয়ে আসে আবার একটা জটিলতা সৃষ্টি করার কোনো কারণ আমি মানে কারণ দেখছেন না। জি, ফিরবো আপনার কাছে আবারও। জোনায়েদ সাকি, মানে এই বাস্তবায়ন হতে হবে, মানে এটার কোনো বিকল্পও আছে কিনা, মানে মানে আপাত দৃষ্টিতে তো কোনো বিকল্প নেই, এটা আসলে ঐক্যমতে এক জায়গায় পৌঁছতেই হবে, এক জায়গায় আসতেই হবে, নাইলে জটিলতাটা আরো বড় হবে। সেই জায়গা থেকে আসলে কি হচ্ছে, কি সিদ্ধান্ত আসছে? আপনাকে ধন্যবাদ। জয়নুল আবেদিন ফারুক ভাই আছেন, নতুন একরাম ভাই আছেন, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। দেখুন, জুলাই সনদ তো তৈরি হয়েছে, আমরা অনেকদিন ধরে আলাপ আলোচনা করেছি এবং এটা একটা ঐতিহাসিক ব্যাপার আমাদের দেশের জন্য। দুনিয়ার সামনেও আমরা একটা নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি যে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে, অভ্যুত্থানের মধ্য দিয়ে, অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে, হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের পরে আন্দোলনকারী শক্তিসমূহ রাষ্ট্রের গণতান্ত্রিক পুনর্গঠন, নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের জন্য তারা একসাথে বসে আলাপ আলোচনা করছেন। সব বিষয়ে তো সবাই একমত হয়ে যাবে না, পার্থক্য তো আছেই। আমরা যেটা ভাগ করতে চেয়েছি, প্রথমত যেসব বিষয়ে আমরা সর্বসম্মত হয়েছি সেটা একটা ভাগ, আর একটা অনেকগুলো প্রশ্নে কিছু নোট অফ ডিসেন্ট আছে। এখন যখন নোট অফ ডিসেন্ট থাকে, বিরোধ থাকে, সেটার মীমাংসা কিভাবে হবে সেইটা আমরা মনে করি যে জনগণই এটার মীমাংসাকারী। জনগণ নির্বাচিত করবে, ভোট দেবে, যাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিবে তারা সেই অনুযায়ী সেই জায়গাতে অবস্থান নেবেন। তবে যতটা সম্ভব ঐকমত্য তৈরি করা, যেসব জায়গায় নোট অফ ডিসেন্ট আছে, অনেকগুলো বিষয় আছে যে এখনো আলাপ আলোচনা করে ঐকমত্য করা যায়। ফলে এইটা একটা দিক, যে কত বেশি ঐকমত্য করে আমরা জুলাই সনদের ঐকমত্য দিকটা শেষ করতে পারি, আর শেষ পর্যন্ত যেগুলো নোট অফ ডিসেন্ট থেকে যাবে সেটা নির্বাচনে যাবে। দ্বিতীয় ধাপটা আছে হচ্ছে যে এই যে জুলাই সনদটা তৈরি হলো, এইটার যে আইনি বাধ্যবাধকতা কি, মানে আগামী জনপ্রতিনিধিরা যেটা বাস্তবায়ন করবেনই তার একটা আইনি বাধ্যবাধকতা অনেক, মানে সকলেই চাইছেন, আমরাও চাইছি। এইটার বাস্তবতাটা এই জায়গায় যে অনেক ক্ষেত্রেই একটা অনাস্থার জায়গা আছে রাজনৈতিক দলগুলোর পরস্পরের উপরে। এখন সেই অনাস্থা তো কেবল অঙ্গীকার দিয়ে দূর করা যাচ্ছে না, কারণ অতীত অভিজ্ঞতা এখানে একটা ভূমিকা রাখছে। সেই কারণে একটা আইনি বাধ্যবাধকতা কিভাবে তৈরি করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দ্বিতীয় যে বিষয়টা, তৃতীয় বিষয়, আমরা বারবার অনেক দল থেকে বলছি যে আমরা যদি এটা বাস্তবায়নও করি, অর্থাৎ সংসদ তৈরি হয় এবং সেখানে যদি এটা সংশোধনীর মাধ্যমে এই সবকিছুই যদি মানে সংবিধানে গ্রহণ করা হয়, কিন্তু সেটা টেকসই হবে কিভাবে? অর্থাৎ আদালত যেটা, ধরুন এটা অষ্টাদশ সংশোধনী হলো, তো ত্রয়োদশ কিংবা পঞ্চদশ সংশোধনী যেভাবে বাতিল হলো অথবা আংশিক বাতিল হলো, আদালত তো অষ্টাদশ সংশোধনীকেও কোনো এক সময় গিয়ে বলতে পারে এটা সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সেই হিসেবে বাতিল হয়ে যাবে। সেই জন্য আমরা বলছি এটা টেকসই করতে গেলে আগামী সংসদকে দুটি ক্ষমতা দিতে হবে। একটা হচ্ছে জনগণের ইখতিয়ার নিয়ে, জনগণের মানে জনগণ তাদেরকে এই সংসদকে ক্ষমতা দিচ্ছে সংবিধানের মৌলিক সংস্কার করতে পারবে, আর আরেকটা হচ্ছে সে 5 বছর তার যে সংসদ রাষ্ট্র পরিচালনার নিয়মিততা সেটা তারা করতে পারবে। দুটো ক্ষমতা সম্পন্ন সংসদ যদি আগামী সংসদ তৈরি হয়, তাহলে এইটা টেকসই হবে। এটা আদালত তখন মানে ওই ক্ষমতা দিতে গেলে তো তাহলে আবার আরেকটা গণভোট করে আসতে হবে, যে মানে এই জনগণকে জিজ্ঞেস করতে হবে যে এই ক্ষমতা তুমি মানে পরের সংসদকে দিবা কিনা। রোটন ইকরাম, মন্তব্য আশা করছি আপনার। একটা তো বিপ্লবের পথ, যে আপনি সংবিধান স্থগিত করে আপনি একভাবে প্রোক্লামেশন ইত্যাদি মধ্য দিয়ে গেলেন। আসবো আপনার কাছে জোনায়েদ সাকি, একটু মন্তব্য। ধন্যবাদ আপনাকে এবং আমার প্রিয় দুজন মানুষ ফারুক ভাই এবং জোনায়েদ সাকি ভাইকে ধন্যবাদ, এবং আজকের এই ৭১ টিভির দর্শকদেরকেও ধন্যবাদ। আজকের
যে সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই ঐক্যমত্য কমিশনের যে বৈঠকটা সর্বোচ্চ পর্যায়ের, যে বিশেষ করে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে যে বৈঠকটা হয়েছে, এই বৈঠকও আজকেও কোনো সিদ্ধান্ত পৌঁছতে পারেনি। আগামী বুধবার পরবর্তী বৈঠকটা অনুষ্ঠিত হবে। তো উনি আজকে সবচেয়ে যে প্রধান উপদেষ্টার যে উদাত্ত আহ্বান, যে এর কোনো বিকল্প নাই, আমাদেরকে সবাইকে ঐক্যমত্যে পৌঁছতে হবে। স্বৈরাচার ফেরত আসার পথ বন্ধ করার জন্য সবগুলো রাজনৈতিক দলকে ঐক্যমত্যে পৌঁছতে হবে, ওনার যে আহ্বানটা। তাহলে এখন প্রশ্ন হলো, স্বৈরাচার আগমনের পথটা বন্ধ করার জন্য রাজনৈতিক দলগুলো কি করবে? আমি মনে করি, এবং আমার বাংলাদেশের যে দীর্ঘ 17 বছরের যে মানুষ যে নিষ্পেষিত, গণতন্ত্র হারা, তারপরে যারা ভোট দিতে পারেননি দেশের মানুষ, তারা এই স্বৈরাচার আসার পথ বন্ধ করার জন্য, এবং রাজনৈতিক দলগুলোও সেই পথ বন্ধ করার জন্য আমার নিশ্চয় ওনারা এখন স্ব দলীয় অবস্থান থেকে যে দাবিগুলো, যে প্রস্তাবগুলো দিচ্ছেন, আমার মনে হয় এক পর্যায়ে যে প্রধান উপদেষ্টা যে আজকে আহ্বান, এই আহ্বানে তারা সাড়া দিবেন, তারা এক সময়ে ঐক্যমত্যে পৌঁছবেন, আর এর কোনো বিকল্প নাই। এখানে পৌঁছবেন, এবং এখানে ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে সব দলেরই, কিছুটা ছাড় দিতে হবে। কিন্তু এখানে ছাড়ের চাইতেও বড় বিষয় হচ্ছে যে এখানে তো আইনি কিছু বিষয় এসে সামনে চলে আসছে, নানান ধরনের বাস্তবায়নের ক্ষেত্রে। এই আলোচনাটা আমরা একটু আসলে আরেকটু করতে চাই। অতিথিদেরকে রেখেই আমরা একটা ছোট্ট বিরতি নিতে চাই একাত্তর জার্নালে। বিরতি থেকে ফিরে এই আলোচনায় আবারও কন্টিনিউ করছি, দর্শক সঙ্গে থাকবেন আশা। বেশিরভাগ টেলিভিশনগুলোর প্রধান সংবাদ শিরোনাম ছিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, অতিথি হিসেবে আছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক এবং জুনায়েদ সাকি, গণসংহতি আন্দোলন নেতা। জয়নুল আবদিন ফারুক, আপনার কাছে একটা প্রশ্ন আছে আমার অতিথি লোটন একরামের। লোটন একরাম, যদি। ধন্যবাদ। আজকে মাননীয় প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোকে যে আহ্বান জানিয়েছেন, বিশেষ করে ঐক্যমতের কোনো বিকল্প নাই, তো সেক্ষেত্রে উনি আশা করেন যে দলগুলো একটা ঐক্যমতে পৌঁছবে। তো সেক্ষেত্রে অবশ্যই বিএনপির মতো একটা বড় দলকেও কিছু ছাড় দিতে হবে। আপনাদের যে বর্তমান অবস্থান, এই জায়গাটা বিএনপি কি কোনো ছাড় দেওয়ার জায়গাটা আছে কি, নাকি যে অবস্থানে আছে এই অবস্থানে অনড় থাকবে? দেখুন, এই বিষয়ে জুনায়েদ যে কথাগুলো বলেছে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে আন্দোলনে সকল রাজনীতিকের সাথে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি, একটা বিষয় ছিল ফ্যাসিবাদের উপর গণতন্ত্র ফিরিয়ে আনা। সেই গণতন্ত্রের স্বার্থে আমি একই কথা বারবার উল্লেখ করেছি। এই কারণে গণতন্ত্রের স্বার্থে, নির্বাচনের স্বার্থে, দেশে একটি আমার ভোট আমি দেব সেই পরিবেশ সৃষ্টির স্বার্থে জুলাই সনদকে নিয়ে আমরা কোনো বিভ্রান্ত চলাতে চাই। ছাড় বা কি ছাড় দিব সেটা বড় বিষয় না। বড় বিষয় হলো প্রধান উপদেষ্টা মহোদয় একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, বা ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন হবেন। নির্বাচন কমিশনও প্রস্তুতি গ্রহণ করেছেন। সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাসী, রাজপথে আন্দোলন ছিল, ফ্যাসিবাদের বিরুদ্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আর জুলাই সনদ নিয়ে তো গত কয়েক মাস ধরেই আলোচনা হচ্ছে। এখানে ছাড় দেওয়ার বিষয়টা কি আসলে? ছাড় এমন বিষয় আসবে যেটা এই জুলাই সনদকে বিব্রতকর অবস্থায় না পড়তে হয়, এমন ব্যবস্থা যদি হয়, অবশ্যই বিএনপি এটা চিন্তা ভাবনা করবে। সেখানে বিএনপি তো কারোর সাথে ঝগড়া বিবাদ করতে চাচ্ছে না। বিএনপি চাচ্ছে দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে চলমান যেসব সংকটগুলো আছে সংস্কারও চলুক, সংবিধান ভিত্তি চলুক, বিচারও চলুক, নির্বাচনও হোক। সেখানে আমি মনে করি এখানে ছাড়ের কিছু বিষয় না। বিষয় হলো আমরা সবাই ঐক্যমত কমিশনের যে ঐক্য, সে ঐক্য বজায় রাখার দৃঢ় প্রতিজ্ঞ বিএনপি আছে। সেটা বারবারই আমাদের প্রতিনিধি সালাউদ্দিন আহমদ সাহেব বলছেন। এই জন্য এখানে ছাড়ের কোনো বিষয় না, ছাড়ের কোনো বিষয় না। জুনায়েদ সাকির কাছে যদি আপনার কোনো প্রশ্ন না থাকে, আমি একটা প্রশ্ন করতে চাই। সাকিব ভাইয়ের কাছে প্রশ্ন হলো, আমরা 90-এর গণ অভ্যুত্থানের পরবর্তীতে 3 দলীয় জোটের যে রূপরেখা আমরা যেটা দেখলাম, সবাই সব জোটে স্বাক্ষর করেছিলেন, কিন্তু কার্যত ক্ষমতা আসার পর সেটা বাস্তবায়ন হয় নাই। তো এই যে আপনার চুক্তি হলো, রূপরেখা স্বাক্ষরিত হলো,
কিন্তু পরবর্তীতে বাস্তবায়ন হয় না, এবং সেই বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু অনেকগুলো সংকট কিন্তু অদ্যাবধি রয়ে গেছে। তো এবারও সেই ধরনের যদি চুক্তি বা আপনার এই যে আপনার ঐক্যমত্য পৌঁছলো, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর যদি এই যে মানে এগুলো যদি বাস্তবায়ন না হয় তাহলে কি করার থাকবে? ক্ষমতা যাওয়ার পর তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তো আপনার ইচ্ছা করলে সংবিধান সংশোধন করে ফেলতে পারবে, আবার এগুলো বাদও দিয়ে দিতে পারবে। তো এই ধরনের এত আপনার এটা আলটিমেটলি তো এটা রাজনৈতিক দলগুলোকে বিষয়টা অনুধাবন করতে হবে। এই জায়গাটায় আপনি কি বলবেন একজন রাজনীতিবিদ হিসাবে? ধন্যবাদ আপনাকে। আমি একটু অনুরোধ করবো যে একটু সময় দিবেন আলোচনা করার জন্য, কারণ কথা চেষ্টা করতে পারলে তো আসলে কোনো জায়গা হবে না। প্রথমত এই যে একটা অভিজ্ঞতার বিষয় আছে যে আমাদের 3 জোটের রূপরেখার কথা বললেন, যেগুলো পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। যদিও 3 জোটের রূপরেখার মধ্যে সংবিধান সংশোধনের খুব মৌলিক কোনো জায়গাগুলো ছিল না, মানে কেবলমাত্র বিচার বিভাগের স্বাধীনতার কথাটাও বলা ছিল, কিন্তু সেই স্বাধীনতার কোনো সুস্পষ্ট রূপরেখা সুনির্দিষ্ট করার জায়গাগুলো ছিল না। ফলে সেটা একটা ধোঁয়াশা জায়গা তো ছিলই। কিন্তু এইবারে সেই অনাস্থার জায়গা থেকেই কিন্তু বলা হচ্ছে যে আমরা যে জুলাই সনদ তৈরি করলাম, যেটা অনেক বিস্তৃত আলোচনা, সুনির্দিষ্ট প্রস্তাব, কি কি করা হবে আর কি, মানে সেটা একেবারে লিখিতভাবে তৈরি করা আছে, এবং এই লিখিতভাবে তৈরি করা হয়েছে এমন ভাবে যাতে করে সেটা খুব বেশি পরিবর্তনও মানে পরবর্তী সংসদকে করতে হবে না। কাজেই সেই জুলাই সনদের অন্তত 9টি বিষয় আছে যেখানে আমরা প্রায় পূর্ণ ঐকমত্য, আরো 11 মানে অনেকগুলো 11-12টা বিষয় আছে যেখানে আমাদের নোট অফ ডিসেন্ট আছে। আমাদের চেষ্টা করছি যে আরো কতগুলো বিষয়ে আমরা ঐকমত্যে আসতে পারি যেগুলো পূর্ণ ঐকমত্য থাকবে, কারণ নোট অফ ডিসেন্টের সমাধান তো একে অপরের উপর চাপিয়ে দিতে পারে না, সেটা সমাধান আসতে পারে নির্বাচনের মধ্যে। এটা গেলে একটা দিক। দ্বিতীয় দিক, আমি আগেও বলেছিলাম যে বাস্তবায়নের নিশ্চয়তা কি। বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে যেহেতু অনাস্থা আছে, সুতরাং সবাই একটা আইনি বাধ্যবাধকতা চাচ্ছেন, এবং সেইটা যদি ধরুন আগেই বাস্তবায়ন করা ফেলা হয়, আমরা একটা রাজনৈতিক দল কতগুলো বসলাম, আমরা মিলে একটা সনদ তৈরি করলাম, আমরা এটা বাস্তবায়ন করে ফেললাম, জনগণ কোথায় এখানে? রাজনৈতিক দলই তো কেবল জনগণের একমাত্র প্রতিনিধিত্বকারী না, তার বাইরেও জনগণ আছেন। কাজেই জনগণের যে সার্বভৌমত্ব সেইটা আসলে তার প্রতিনিধিত্বের মাধ্যমে তৈরি হয়, এবং সেটাই এমনকি বিদ্যমান সংবিধানেও আছে, সেটাই সাধারণভাবে গণতান্ত্রিক ব্যবস্থা। কাজেই জনগণের যে কনস্টিটিউয়েন্ট পাওয়ার মানে গঠন করার ক্ষমতা, সেইটা প্রতিনিধিত্বের মধ্যে দিয়ে যেভাবে জনগণের অংশগ্রহণের নির্বাচনের মধ্যে তৈরি হবে, সেই জায়গাটা লাগে। ফলে সে কারণে যে প্রশ্নটা উঠেছে যে আমরা বিদ্যমান সংবিধানকে কি স্থগিত করে দেব, সেইটা অনেক বেশি অনিশ্চয়তা তৈরি করতে পারে, এবং বর্তমান সরকারও কিন্তু বিদ্যমান সংবিধানের মধ্যেও গঠিত হয়েছে। ফলে এখানে একটা প্রশ্ন উঠেছে যে বিদ্যমান সংবিধানের মধ্যেই কিভাবে আমরা আইনি বাধ্যবাধকতার জায়গাটা পেতে পারি। যেমন 106-এর মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়েছে, সরকার কমিশন গঠন করেছে, কমিশন সনদ তৈরি করেছে, সেই সনদ এখন বাস্তবায়িত হবে জনপ্রতিনিধিদের মাধ্যমে। সেই জায়গাটাতে আইনি বাধ্যবাধকতা তৈরির জন্য সুপ্রিম কোর্টের পরামর্শ প্রশ্নটা একটা প্রস্তাব হিসেবে আছে। আমরা বলেছি এইটা এই যে পদ্ধতিতেই হোক না কেন, সুপ্রিম কোর্টের পরামর্শ কিংবা অন্য কোনো পদ্ধতি যদি কেউ আইনি বাধ্যবাধকতার জায়গা আনেন, সেটা আমরা অনুসন্ধান করছি, এবং রাজনৈতিক দলগুলো এই বিষয়ে দ্রুত ঐকমত্য পৌঁছানো সম্ভব। তৃতীয় যে জিনিসটা, সেটা হচ্ছে যে সংসদের চরিত্র কি হবে। সংসদ কি মৌলিক সংস্কার করার জন্য ক্ষমতাপ্রাপ্ত, নাকি এটা কেবলমাত্র সংশোধনী মাধ্যমে হবে? গণপরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, অথবা কেবলমাত্র সাধারণ সংসদ এবং সেখানে সংশোধনী, এই তিনটির মধ্যে আমাদের প্রস্তাব হচ্ছে গণপরিষদ যেভাবে একটা নতুন সংবিধানে এখতিয়ার দেয়, সেটা নিয়ে কোনো ঐকমত্য নাই। ফলে গণপরিষদের নামকরণটা যথার্থ হবে না। অন্যদিকে কেবলমাত্র সংসদের সংশোধনী হলে এটা পরবর্তীতে আদালত কর্তৃক চ্যালেঞ্জের মুখে হতে পারে। ফলে আমাদের প্রস্তাব হচ্ছে আগামী সংসদটাকে একদিকে সংবিধান সংস্কার পরিষদ নামকরণ করা, অন্যদিকে জাতীয় সংসদ হিসেবে নামকরণ করা। এই দুটো নামের জায়গায় থাকতে হবে। আচ্ছা, এক্ষেত্রে নাম বিষয়ে আলোচনা যে কোনো মানে আমরা নতুন করে ভাবতে পারি, সেটা কোনো মানে অনেকের জায়গা তৈরি করবে না, কিন্তু দুটো ক্ষমতা স্পষ্টভাবে থাকতে হবে। একটা হচ্ছে এই সংসদকে জনগণ মৌলিক করার অধিকার দিচ্ছে, আরেকটা হচ্ছে যে এই সংসদ 5 বছর রাষ্ট্র পরিচালনা করবে। এখন এইটাই কিন্তু সুপ্রিম মানে বলা হচ্ছে যে আইনি পরামর্শটা নেবে, এবং যে গণ অভ্যুত্থানের বলে এই সরকার গঠিত হয়েছে, সেই একই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বলেই কিন্তু আগামী সংসদ যে এই মৌলিক সংস্কার করার অধিকার পাবে,
তার সংস্কার করার এখতিয়ার থাকবে, সেই অথরিটিটা ওইভাবেই সংসদের উপর ন্যস্ত হচ্ছে এবং জনগণ ভোট দিয়ে কিন্তু সেই সংসদকে নির্বাচন করছে। ফলে এই দুটো জায়গার সমাধান এখানে আসবে। এখন সেইটা করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলাপ আলোচনা ইতিমধ্যেই কথাবার্তা হচ্ছে, আরো আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক হবে এবং আমরা এটাই প্রস্তাব করেছি যে বৈঠকের মানে ঐকমত্য কমিশনের সময়সীমা অন্তত এই মাস পর্যন্ত বাড়ানো উচিত, যাতে করে সেপ্টেম্বরের মধ্যেই আমরা পারস্পরিক আলাপ আলোচনা করে একটা ঐকমত্যের পথ বের করতে পারি। তাহলে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উত্তরণে যেতে পারবো, সবাই ওই উৎসবমুখর কিংবা অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে পারবো, যেটা আজকে প্রধান উপদেষ্টা যেটা বলেছেন। একটু আমি জয়নুল আবেদিন ফারুকের কাছে একটু যাব। জয়নুল আবেদিন ফারুক শেষ মন্তব্য করবেন, আমরা এই আলোচনাটা এখানে শেষ করতে চাই। জি না, আলোচনা আমার মনে হয় অনেক হয়েছে। যে জুনায়েদ অনেকগুলো কথা বলেছেন, যে একরাম ভাই যে প্রশ্নগুলো করেছেন সেটা সদুত্তর ৭১ টেলিভিশনের শ্রোতা যারা গভীর রাতে আমাদের কথাগুলো শুনছেন। কথা হলো একটা নির্বাচন চাই, যে নির্বাচনে আর কোনোদিনও ফ্যাসিস্ট, কোনোদিনও গণতন্ত্র হত্যাকারী, কোনোদিনও সংবিধান লঙ্ঘনকারী আর এ দেশে আসবে না। এটাই আমাদের জুলাই সনদের আকাঙ্ক্ষা। এটা আমার ব্যক্তিগত, কিন্তু দেশে যে সার্বিক এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ আমরা চাই সকলকে নিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন, সকলকে নিয়ে সেই নির্বাচনে হবে অংশগ্রহণ। জুলাই সনদের বিরোধিতা কেউ কোনোদিন কোশ্চেন কালও আমরা করবো না, কিন্তু কথা হলো এমন কিছু করতে চাই না যেটা করতে গেলে আমাদের সাংবিধানিক বাধা আসে। যেন আমরা যারাই নির্বাচিত হবো একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জুলাই সনদের যে বাইরে কেউ আমরা যাব, এটা আমি বিশ্বাস করতে পারি না। কারণ আমি মুগ্ধ, খোকন, ওয়াসিমের রক্তের বিনিময়ে অর্জিত এত অত্যাচার, এত অবিচার, এত মামলা, এত হামলা, এত আয়নাগর, এত গুম, এটার পরেও যে সাংবাদিক আপনার দুজন বসে আছেন, এরাও কোন অত্যাচার না। একরাম মনে পড়ে সমকালে আপনি একটা প্রবন্ধ লিখেছিলেন, আমার মনে পড়ে, তখন আমি প্রধান হুইপের দায়িত্ব পালন করছিলাম সংসদে, আপনাকে নিয়ে কিভাবে হেনস্থ করা হয়েছিল। আজকে আপনি বহুল প্রচারিত একটা ইলেকট্রনিক মিডিয়া, আজকে আপনি এখানে কাজ করছেন। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই শেষ, যে দেশে যে অবস্থা সাংবাদিকদের উপর করেছে এবং যে মিডিয়ার জগতের উপর যে অত্যাচার করেছে, সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে, সে গণতন্ত্র ১ মিনিটে হত্যা করেছে, এই বিষয়গুলো মাথা রেখেই কমিশন জুলাই সনদ তৈরি হোক। এটাতে বিএনপি কোনোদিনও বাধাগ্রস্ত হবে না বলে আমাদের অবিশ্বাস। জি, অনেক ধন্যবাদ জয়নুল আবেদিন ফারুক, আপনাকে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ। জুনায়েদ সাকি, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, আমরা আরেকটি বিষয় একটু আলোচনায় রাখবো, সেখানে আপনাকে একটা ছোট্ট বিরতি নিয়ে আপনার কাছে ফিরে আসবো। জয়নুল আবেদিন ফারুক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ৭১ জার্নালে যুক্ত হওয়ার জন্য। দর্শকের পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে, ফিরে আসছে ৭১ জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। আমরা আজ আলোচনা করছি, এই পর্যায়ে একটু আলোচনা করতে চাই একটি খবর খুবই গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। জামায়াতের সঙ্গে কর্মসূচিতে যাচ্ছে না এনসিপি, ৮ দলের আন্দোলনের সিদ্ধান্ত, সেই ৮ দলের যে সিদ্ধান্ত ছিল সেখান থেকে এনসিপি বলেছে যে তারা এই আন্দোলনে, তারা এই যুগপৎ আন্দোলনে জামায়াতের সঙ্গে থাকছে না। আমরা একটু রিপোর্টটা যদি একটু পড়ি, যদি এনসিপির অভ্যন্তরে আপত্তি ওঠায় এখনই জামায়াতে ইসলামীর সঙ্গে সমঝোতায় যাচ্ছে না দলটি। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের আগে সনদের বাস্তবায়ন চাইলেও এনসিপি জামায়াতের সঙ্গে আন্দোলনে থাকবে না। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ যে দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তারা থাকবে। অন্যরা বাকি ৪ দাবি, সংস্কার, বিচার, নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ড এবং জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধের দাবিতে নিজেদের মতো করে কর্মসূচি দেবে বা অবস্থান নেবে। এনসিপিতে আপত্তি, উপদেষ্টা রাজি নন। উপদেষ্টা মাহফুজ আলম তার একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার পরে আসলে এরকম সিদ্ধান্ত, সেটার সঙ্গে অনেকে মেলাতে চাইছেন যে এনসিপির এই সিদ্ধান্তগুলো। জোনায়েদ সাকি, একটু এগুলো মানে নির্বাচন সামনে রেখে এই ধরনের রাজনৈতিক যে জোট বা কাছাকাছি আসা বা ছেড়ে যাওয়া দেন দরবার, এগুলি কি আসলে চলমান হয়ে গেল কিনা, মানে চলছে, এগুলো কি এগুলোরই অংশ কিনা?
দেখুন, প্রথমত আন্দোলন সংগ্রাম করা তো গণতান্ত্রিক অধিকার, ফলে যে কেউই তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথেও থাকতে পারেন, আলোচনাও থাকতে পারেন। তবে আমরা যেটা বলেছি যে আলোচনার মধ্য দিয়ে এখন পর্যন্ত যে ধারায় আমরা চলছি সেখানেই আমাদের ঐক্যবদ্ধ একটা পথ খুঁজে বের করা দরকার, এবং ঐকমত্যে পৌঁছাতে পারলে এই আন্দোলনের প্রয়োজনীয়তার জায়গাটা থাকবে না। কিন্তু তারপরে ধরুন প্রত্যেক দলেরই বিশেষ কিছু দাবি আছে, সেই দাবিগুলো নিয়ে তারা তো তাদের কর্মসূচি জনগণের মধ্যে তাদের প্রচার এটা করতেই পারে। যে খবরটি এসছে তাতে আমরা যেমন গতকালও আজকেও বিভিন্ন জায়গায় দেখা হয়েছে, তাতে যতটা আমি পড়েছি যে এনসিপি এবং এবি পার্টি বিবৃতি দিয়ে তারা বলেছে তারা এই যুগপৎ আন্দোলনের সাথে যুক্ত নন। গণ অধিকার পরিষদের সম্ভবত এটার সাথে যুক্ত নন, কেননা তারা আজকে তাদের সাধারণ সম্পাদক রাশেদ খানও সেটা আমরা জিজ্ঞেস করেছিলাম। কিন্তু এটা খুব জরুরি প্রশ্ন না, প্রশ্ন এই কারণেই যে কেউ আন্দোলনে যেতে পারেন, আন্দোলনে নাও যেতে পারেন, কিন্তু বাইরের আন্দোলন যেটাই ঘটুক না কেন, আমরা যে ঐকমত্য কমিশনের মধ্যে দিয়ে যে ঐক্যমতে পৌঁছানোর জায়গা সেটা আসলে অব্যাহত আছে। এবং আজকের বৈঠকে প্রত্যেক দলই এমনকি বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি তারা নিজেরা বলেছেন, এবং অন্যান্য আমাদের গণসংহতি গণতন্ত্র মঞ্চ কিংবা এখানে অন্যান্য ইসলামী দল কিংবা ইভেন সিপিবি, বাসদ সহ বামপন্থী দলগুলো প্রত্যেকেই কিন্তু সেই জায়গাতে তাদের বক্তব্য দিয়েছেন যে ঐকমত্য কমিশনে আমরা যে প্রক্রিয়ায় আছি এখানেই ন্যূনতম ঐকমত্যের জায়গা আমাদের পৌঁছানোর চেষ্টা করা দরকার। সে কারণেই এটার সময় বাড়ানোর কথা বলা হয়েছে। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেখুন এনসিপির মধ্যে উপদেষ্টা জনাব মাহফুজ আলম তিনি একটা স্টেটাস দিয়েছেন, যেটার মোদ্দা কথা হচ্ছে যে এনসিপির জামাতের প্রক্সি দল হওয়া উচিত না আর কি বার্তা। তো সেইটা তিনি তার কথা বলেছেন, এনসিপিতে এটা কিভাবে নেওয়া হচ্ছে সেটা তারা ভালো করে জানবেন। সাধারণভাবে যেটা বোঝা যায় যে একটা মানে কোন একটা দল যখন নিজেকে দাঁড় করাতে হয় তাহলে তার যে নিজস্ব রাজনীতি, আদর্শ কিংবা কর্মসূচি, লক্ষ্য সেটা জনগণের মধ্যে তাদের আলাদা দল হওয়ার যে প্রাসঙ্গিকতা কিংবা যুক্তি সেটা আগে তাদের প্রতিষ্ঠা করতে হয়। সেটা করার আগেই যদি কোন দলের মানে পরিচয় কিংবা পারসেপশন এমন জায়গায় দাঁড়িয়ে যায় যে সে অন্য কোন দলের আসলে এই যে কথাটা তিনি নিজে ব্যবহার করেছেন জনাব মাহফুজ আলম যে প্রক্সি, তাহলে তো সেই দলের জন্য সেটা মোটেই কোনো ইতিবাচক ব্যাপার নয়। সেই দিক থেকে আমরা মনে করি বাংলাদেশে এই ট্যাগিং রাজনীতিটা আছে। যেমন আমাদেরকে ধরুন আমরা যেহেতু বিএনপির সাথে যে যুগপৎ আন্দোলন করেছি তখন বিএনপি জোট বলার একটা চেষ্টা আছে। স্পষ্টতই বিএনপির সাথে যেমন আমরা কতগুলো ঐক্যের বিষয় এসেছিলাম, যেমন শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন, তার পতন এবং একটা রাষ্ট্র ব্যবস্থার পুনর্গঠনের জন্য ন্যূনতম একটা কর্মসূচিগত লক্ষ্য। আবার অনেকগুলো এই কর্মসূচির মধ্যে আমাদের অনেকগুলো জায়গায় পার্থক্য আছে, আমাদের আদর্শিক পার্থক্য আছে, আমাদের ইতিহাসের পার্থক্য আছে, এবং আমরা যার যার অবস্থান থেকে লড়ছি, জনগণকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমরা মনে করি, আমি শেষ কথা বলবো এটা বলে যে বাংলাদেশ নতুন করে একটা 1972 সালের অবস্থায় আছে। 1972 সাল যেমন আমাদের দেশ গঠনের একটা রাষ্ট্র গঠনের পর্ব ছিল, এটা হচ্ছে রাষ্ট্র পুনর্গঠনের পর্ব, এবং আত্মত্যাগের মধ্য দিয়ে, এই রক্তের মধ্য দিয়ে আমরা যে পুনর্গঠন পর্বে আছি, এইখানে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সেটা যাতে জাতীয় স্বার্থকে ছাপিয়ে না যায়। এই মুহূর্তে জাতীয় স্বার্থ হচ্ছে দেশের রাষ্ট্রের পুনর্গঠন করা, বিচার, সংস্কার, নির্বাচনের মধ্য দিয়েই যে পুনর্গঠন একটা নতুন উত্তরণের জায়গায় পৌঁছাবে, সেইটা হচ্ছে প্রধান জাতীয় স্বার্থ। এই স্বার্থের অধীনে থেকে যদি আমরা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতাকে দেখি, তাহলে আমরা এই সময়ের ঐতিহাসিক কর্তব্যটা পালন করবো। 72 সালে যে জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল সেটা তখন সম্ভব হয়নি বলে দেশ অনেক সংকটের মধ্যে গিয়েছে। আমরা এই মুহূর্তে ওই ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের কর্তব্যকে প্রত্যেক দলকে স্মরণ করিয়ে দিতে চাই। শহীদের রক্তের ঋণ আমাদেরকে বহন করতে হবে, এবং সেই জায়গা থেকেই আমাদের প্রত্যেকের খেয়াল রাখা দরকার যে এই মুহূর্তে অন্ততপক্ষে জুলাই সনদের পূর্ণতা, সেটার আইনি বাধ্যবাধকতা, নির্বাচন এবং নির্বাচনের মধ্যে দিয়ে এই সংবিধানের সংস্কার এবং সেটার বাস্তবায়ন, এই পর্ব পর্যন্ত হচ্ছে একটা পুনর্গঠনের পর্ব। এই পর্বে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করাটা আমাদের ঐতিহাসিক কর্তব্য। সেই কর্তব্যের ডাকে আমরা সাড়া দিচ্ছি, ফলে আমরা প্রতিযোগিতাকে বড় করে তুলছি না। জি, আমরা জয়নাল আবেদিন শিশির, যুগ্ম সদস্য সচিব এনসিপি, তাকে একটু যুক্ত করে নেবার চেষ্টা করছি। উনি এখনও সংযুক্ত হতে পারেননি আমাদের সঙ্গে, আমাদের যে কোনো সময় হয়তো তাকেও আমরা পেয়ে যাবো আলোচনায়। লোটন ইকরাম, মানে এই যে 8 দলের একটা যুগপৎ আন্দোলনের কথা বলা হচ্ছে, এটা আসলে
একদিকে যেমন বিএনপি এবং তার সঙ্গে যুগপৎ আন্দোলনে যে সমস্ত দলগুলো ছিল তারা নির্বাচন কেন্দ্রিক একাট্টা হবার চেষ্টা আছে, একই সঙ্গে জামায়াত ইসলাম এবং অন্যান্য অপরাপর পার্টিগুলো তারা বলছে একটা জায়গায় গণমাধ্যমে খবর এসেছে, বৈঠক সূত্র জানায় জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেয়া হবে না, এমন মনোভাব তুলে ধরেছে দলগুলো। মানে বিপরীতেও একটা শক্ত অবস্থান নেবার চেষ্টা হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ। আসলে এটা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো নানান ধরনের কৌশল অবলম্বন করে থাকে। তো এনসিপিও সেই কৌশলেরই মানে অংশ হিসেবে জামাতের সঙ্গে এই সিদ্ধান্তে যাননি, এবং আন্দোলনে যাননি, কর্মসূচি দিচ্ছেন না। তবে এখানে শেষ নয়, শেষ কথা বলে রাজনীতি শেষ কথা বলে নেই। আপনার এখনও নির্বাচনের অনেক সময় অনেক বাকি, এর মধ্যে অনেক আপনার মেরুকরণ হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। আজকে দেখেন জামাতের সঙ্গে যে দলগুলো মিটিং করলো, এখানে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, এরা কিন্তু বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিল। এখন দেখা যাচ্ছে তারা জামাতের সঙ্গে আবার নতুন করে আপনার জোটে যাওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছে। আবার এমনও আছে যে এরা শেষ পর্যন্ত সেখানে থাকবে কিনা সেটাও বলা যাচ্ছে না। এটা কিছুটা বিএনপিকে চাপে রেখে তাদের আসন নিশ্চিত করার জন্য, একই সঙ্গে আপনার এই যেটা এনসিপির কথা যেটা বলা হচ্ছে, এনসিপি জামাতের সঙ্গে যাননি, কিন্তু এনসিপিও আপনার শেষ পর্যন্ত এমনও আছে যে তারা বিএনপির সঙ্গেও তারা জোট করতে পারেন, বিএনপির সঙ্গে জোট করতে পারেন। এটা দর কষাকষির হবে হয়তোবা। আবার এমনও হচ্ছে বিএনপি যদি তাদের সঙ্গে দর কষাকষি, আসন ভাগাভাগি বা এই ধরনের নানান পদ্মার আড়ালে অনেক কিছু ঘটবে, যেটা আমরা হয়তো কিছু জানবো কিছু জানবো না, সেই জায়গাটায় যাওয়ার জন্য কিন্তু এরা এখন নানান ধরনের আপনার জোট, নির্বাচন কেন্দ্রিক যে জোটগুলো হবে, দাবি আদায়ের যে আপনার এই বক্তব্যগুলো আসবে, এগুলো প্রকাশ্যে একটা বক্তব্য থাকবে, দেখা যাবে পদ্মার আড়ালে তারা অন্য ধরনের তাদের দলগুলোর সঙ্গে কথাবার্তা হবে না। এই রাজনৈতিক সুবিধার জন্য তাহলে তারা এই জুলাই সনদকে ব্যবহার করবে, মানে জুলাই সনদের এই প্রসঙ্গটাও সামনে নিয়ে আসবে। হ্যাঁ, জুলাই সনদের ব্যাপারে সবাই একমত, কিন্তু এখানে মানে প্রত্যেকটা দলেরই একটা মানে যে কৌশল, যেটা বিএনপি যেটা আজকে বলছে যে তারা আপনার প্রশাসনিক যে প্রস্তাবগুলো যে মানে আপনার সেগুলো যেটা নির্বাহী আদেশ দিয়ে যেগুলো বাস্তবায়ন করা যেতে পারে, আবার একই সঙ্গে সাংবিধানিক যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য আপনার সুপ্রিম কোর্টে তারা অনুমতি নেওয়ার কথা বলেছে। তো এটা একটা রাজনৈতিক দলের কৌশল, এবং সেটা মানে তারা মানে এটা কৌশলগত অবস্থান নিয়ে সেগুলো তারা পেশ করবে আর কি। তো সবাই তো আর মানে একভাবে আপনার তাদের দলীয় স্ট্যান্ড প্রকাশ করবে না। জি, জুনায়েদ সাকিব, আপনার একটু শেষ মন্তব্য জানবো যে বক্তব্য ওই বৈঠক সূত্র জানায় জুলাই সনদ ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না, এমন মনোভাব তুলে ধরেছে দলটি। যদি কোনো কারণে ঐক্যমত্যে আসতে না পারে তাহলে তারা আসলে একটা মানে তাদের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়ায় তারা একাট্টা থাকবে এবং আন্দোলন করবে, নির্বাচন হতে না দেওয়ার হুমকিও তারা দিচ্ছে। আসলে কি দেখেন? আজকে প্রত্যেকেই বলেছেন, এবং গতকালকে দুটো মানে কি বলে যে গোল টেবিল বৈঠক হয়েছে, সেখানেও প্রত্যেক নেত্রী বলছেন যে ফেব্রুয়ারিতেই নির্বাচন, এবং সেই ব্যাপারে কারো কোনো এখন আর কোনো ধরনের ভিন্ন মত নেই। এবং এটা বিভিন্ন জরিপেও দেখা যাচ্ছে, আগে যেমন নির্বাচন প্রসঙ্গ নিয়ে মানুষের মধ্যে একটা দুর্লভমানতা ছিল যে নির্বাচন হয়ে গেলে বোধহয় বিচার এবং সংস্কার হবে না, কিন্তু এটা আসলে যে পরস্পর মানে কি বলে যে মানে বিরোধী নয়, এবং বিচার সংস্কার এবং নির্বাচন তিনটেই যে আসলে আমাদের প্রয়োজনীয়, এবং বিচার সংস্কার তো ধারাবাহিকভাবে চলতেই হবে, এমনকি নির্বাচন আসলে সংস্কারের একটা গুরুত্বপূর্ণ অংশ, সংস্কার সম্পন্ন করতে নির্বাচন লাগবে। এই উপলব্ধি জনগণের মধ্যেও অনেক এখন অনেক বেশি ব্যাপকভাবে, সাম্প্রতিক জরিপেও দেখা গেছে এটা ব্যাপকভাবে মানুষ মনে করছেন। কাজে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের জনগণের উপলব্ধির মধ্যে এসছে যে ইলেকশন একটা খুব জরুরি বিষয়, যেটার মধ্যে দিয়ে জনগণ নিজে তার সার্বভৌম ক্ষমতাটা প্রয়োগ করবেন। তো এইটা একটা বিষয়। ফলে যে আলোচনাগুলো হচ্ছে এটা কতটা তথ্য নির্ভর আমরা নিশ্চিত নই, কারণ আজকের সভায় কেউ এই ধরনের কথা বলেননি, গতকাল কেউ বলেননি। যেটা প্রশ্ন সেটা হচ্ছে সকলেই জুলাইয়ের সনদের যে মানে বাস্তবায়নের নিশ্চয়তা, বাধ্যবাধকতা, এই জায়গাটাকে চাইছেন। এটা না হলে কি হবে,
সেইটা তো একটা মানে পরবর্তী প্রশ্ন। কিন্তু হওয়ানো না হওয়ার ব্যাপারে, অর্থাৎ জুলাই সনদের বাধ্যবাধকতা কেউ বিরোধিতা করছে, এটা এখন আর নাই। এমনকি ধরেন পরিষ্কারভাবে বিএনপিও বলে দিয়েছে যে যদি আইনগত কোনো মানে সংবিধানকে স্থগিত না করে, অর্থাৎ সংবিধান, বিএনপি মনে করে সংবিধান স্থগিত করে ফেললে দেশে একটা নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হবে। কাজে সংবিধান স্থগিত না করে এই কাঠামোর মধ্যে যে কোনো বাধ্যবাধকতার পথ যদি বের হয়, বিএনপি তার সাথে আছে। কাজে এখানে যে পথগুলো নিয়ে আলোচনা চলছে সেটা তো সকলে একমত হতে পারেন এরকম পথ তো বেরোতে পারে, সেই জায়গাগুলো নিয়ে আমরা কথাবার্তা শুরু করেছি এবং আমরা ইতিমধ্যে কতগুলো প্রস্তাব তৈরি করার চেষ্টা করেছি, সেটা এখনই বলছি না, যেগুলোর মধ্যে ধরুন আমরা আশা করি যে একটা জায়গায় হয়তো আমরা পৌঁছাতে পারি। মানে তার মানে তো একটা আশা আছে যে আমরা শেষ পর্যন্ত একটা সমাধান হয়তো দেখতে পারি, অবশ্যই আমরা আশাবাদী যে একটা ঐকমত্যে পৌঁছাতে পারবো। এর বিকল্পটা কিন্তু খুব ভয়াবহ। যদি আমরা ঐকমত্যে না পৌঁছাই, সেটা রাজনৈতিক সংকটের জন্ম দিতে পারে, সংকট থেকে সংঘাতের রূপ নিতে পারে এবং আমরা একটা বিপজ্জনক খাদে গিয়ে পড়বো। এই জায়গাটা পরিষ্কার করে আমাদের মনে রাখা দরকার। এটাতেও আবার সবাই একমত যে এটা না করতে পারলে এই পরিস্থিতিতে আমরা পৌঁছে যাব, সেটা সবাই জানে এবং এটাতেও একমত। সুতরাং সবার মধ্যে কিন্তু এই উপলব্ধি আছে যে যদি আমরা পৌঁছাতে না পারি, তাহলে যে সমস্ত দেশে অভ্যুত্থান হয়েছে, যারা ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেই সব দেশে কি কি পরিণতি হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ এখন এই মুহূর্তে একটা শান্তিপূর্ণ উত্তরণ চাইছেন এবং প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কর্তব্য হচ্ছে এই শান্তিপূর্ণ উত্তরণে তাদের আন্তরিক ভূমিকা রাখা। দলীয় এজেন্ডা থাকবে কিন্তু সেইটাকে জাতীয় স্বার্থের অধীনে রাখা, সেইটা বারবার বলছি এই কারণে যে আমাদের ওই বিপদ মনে রেখেই আমাদেরকে পথ খুঁজতে হবে। জি, আমরা একটু জয়নুল আবেদিন শিশির, তাকে একটু যুক্ত করতে পেরেছি। জয়নুল আবেদিন শিশির, একটু জানাবেন যে আপনাদের এই সিদ্ধান্ত কেন? হঠাৎ করে আপনারা তো 8 দলের সঙ্গে যে যুগপৎ আন্দোলন সেটাতে ছিলেন, হঠাৎ করে সরে গেলেন কেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে জাতীয় নাগরিক পার্টি একটি নিজস্ব মানে স্বতন্ত্র পলিটিক্যাল পার্টি, তার নিজস্ব কিছু কর্মসূচি, লক্ষ্যমাত্রা এবং বৈশিষ্ট্য রয়েছে। আমরা অপর রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সংহতি প্রকাশ করি, যেগুলো আমাদের সাথে ঐক্যমত পোষণ করে, জাতির বিভিন্ন বড় প্রশ্নে আমরা ঐক্যমত পোষণ করি। কিন্তু আমরা মনে করি জাতীয় নাগরিক পার্টি তার নিজস্ব কর্মসূচি এবং সিদ্ধান্ত এবং বাস্তবায়ন করার এখতিয়ার ক্ষমতা রয়েছে। আমরা বর্তমানে মনে করছি আমাদের সাথে বাংলাদেশের অপর অনেক দলের সাথেই মানে কিছু বিষয় একমত রয়েছে। একমত থাকার পরেও আমরা মনে করছি এই মুহূর্তে কারোর সাথে জোটবদ্ধ হওয়া বা তাদের সাথে যুগপৎ আন্দোলনে যাওয়া এখনো আমাদের সেই সময়টুকু আসেনি। আমরা যেই দাবিগুলোর সাথে অন্যরা আমাদের সাথে এখন ঐক্যমত পোষণ করেছে বা আমাদেরও দাবির সাথে তাদের দাবি এক, এরকম কোন দল যদি কোনো কর্মসূচি পোষণ করে, রাজপথে হোক, গোলটেবিল হোক, আমরা সবগুলোর সাথে সংগতি জানাই। কিন্তু আপনাদের এই সিদ্ধান্তের সঙ্গে কি সরকারে থাকা 2 ছাত্র উপদেষ্টা যে রাজি নন বা তার যে মাহফুজ আলমের যে স্ট্যাটাস, সেটার কোনো সংযোগ আছে? আমরা আপনাকে আরো স্পষ্ট করতে চাই, সরকারে থাকা 2 জন যে ছাত্র প্রতিনিধি, তারা শুধু এনসিপি প্রতিনিধিত্ব এরকম না, তারা মূলত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধি বা বাংলাদেশের জনগণের ছাত্র প্রতিনিধি। তাদের ম্যান্ডেট হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থান। তারা বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করতে পারে বা তারা চাইলে রাজনীতি নাও করতে পারে, এটা তাদের এখতিয়ার। জাতীয় নাগরিক পার্টির তারা এখনো কোনো দলীয় কর্মসূচিতে বা দলীয় কোনো পদে নেই, সুতরাং তাদের দ্বারা মাহফুজ আলম যে বললেন যে আরেকটি মওদুদিবাদী প্রক্সি দলের প্রয়োজন নেই, মানে এই স্ট্যাটাসের সঙ্গে এর কোনো সংযোগ সম্পৃক্ততা আছে কিনা আপনাদের এই সিদ্ধান্তের? আমরা এরকম কোন সংযোগ সম্পৃক্ততা আমরা দেখি নাই। আমাদের দলের রাজনৈতিক কাউন্সিল রয়েছে। জি, অনেক ধন্যবাদ জয়নুল আবেদিন শিশির, একই সঙ্গে জোনায়েদ সাকি, আপনাকেও ধন্যবাদ। যদি জয়নুল আবেদিন শিশিরের সংযোগটা যদি ভালো থাকতো, আর একটু সময় হয়তো আমরা তার সঙ্গে কথা বলতে পারতাম। অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য জোনায়েদ সাকি এবং জয়নুল আবেদিন শিশির। এ পর্যায়ে নির্বাচন কমিশনের আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুর, বাগেরহাট এবং পাবনায় নানান বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকার লোকজন। সেই খবরটি নিয়ে একটু আলোচনা করতে চাই। ফরিদপুরের ভাঙায় সড়ক এবং রেলপথ অবরোধ করায় দক্ষিণাঞ্চলের 21 জেলার সঙ্গে
ঢাকার যোগাযোগ ব্যাহত হচ্ছে। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে চলছে হরতাল, আর এর সমর্থনে অবরোধ এবং ঘেরাও কর্মসূচি পালিত হচ্ছে। পাবনার বেড়ায় হরতালে সকাল 6টা থেকে সড়ক, নৌ এবং রেলপথ বন্ধ করে দেওয়া হয়। আমার সহকর্মীদের তথ্য এবং ছবি নিয়ে একটি প্রতিবেদন আছে, একটু দেখে নিই। ফরিদপুরের ভাঙ্গায় তৃতীয় দফায় প্রথম দিনের রেলপথ ও মহাসড়ক অবরোধ শুরু হয় সকাল থেকে। ভাঙ্গার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় কাফনের কাপড় গায়ে জড়িয়ে অবস্থান নেন অবরোধকারীরা। ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া, হামেরদি, ভাঙ্গা দক্ষিণপাড় বাসস্ট্যান্ড ও ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি, মনসুরাবাদ বাসস্ট্যান্ড সড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে আন্দোলনকারীরা। অবরোধ করে রেলপথেও। এতে হামিরদি রেল সড়কে খুলনা থেকে ঢাকাগামী নকশিকাথা কমিউটার ট্রেন আটকা পড়ে। এরই মধ্যে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সিদ্দিক মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। আরো কঠোর হবে, সামনে আরো কঠোর হবে। যদি আমাদের দাবি ফিরে না দেয়, সামনে কঠোর ব্যবস্থা হবে। আমাদের বাঙ্গার থানায় এই আলগী আর হামিরদি ইউনিয়ন ফেরত না দিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। দুইটা ইউনিয়ন আপনি যদি সময় মতো না ফেরত দেন, আমরা 12টা ইউনিয়ন, একটা পৌরসভার মানুষ, সর্বোচ্চ জনগণ আপনাদের সামনে দাঁড়াব। সকাল 6টা থেকে পাবনা ঢাকা মহাসড়ক সহ নৌপথ বন্ধ করে হরতাল পালন করে লোকজন। এ সময় তারা পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনবি মোড়ে রাস্তায় গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। আন্দোলনকারীরা বলছেন, সম্পূর্ণ অন্যায়ভাবে শুধু সাতক্ষীরা উপজেলাকে নিয়ে পাবনা এক আসন আলাদা করা হয়েছে। সাপেক বহল রাখার জন্য আমরা মানববন্ধন করছি, আমরা হরতাল করতেছি। আগামী দিনে আমাদের কর্মসূচি যদি আমার দাবি মেনে না নেওয়া হয়, তা আমরা নদীপথ অর্থাৎ জাহাজ, দোকানপাট সবকিছু কোর্ট বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। 4 দিনের নতুন কর্মসূচির প্রথম দিনে বাগেরহাট কোর্ট চত্বরের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা। ঘেরাও ও অবস্থান কর্মসূচি ঘিরে মোংলা সহ বাগেরহাট জেলার 9টি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। সকালে বাগেরহাট সদরে বিভিন্ন সরকারি কার্যালয়ের সামনে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা ও বিভিন্ন দলের কর্মীরা অবস্থান করে। হাসান আহমেদ, 71। এ পর্যায়ে একটু যুক্ত করে নিতে চাই সেলিম খন্দকার, সভাপতি ভাঙ্গা উপজেলা বিএনপির। ওনাকে একটু যুক্ত করে নেব। তার আগে একটু মন্তব্য নেই আমি। লোটন একরাম, আপনার যে নানান জায়গায় বিক্ষোভ হচ্ছে, এমনকি ভাঙ্গা যে সংসদীয় আসন সেখান থেকে 2টি ইউনিয়ন সরে যাওয়ার কারণে বিক্ষোভ হয়েছে, বাগেরহাটে বিক্ষোভ হচ্ছে পাবনায়। এটা নিয়ে আসলে কি দেখেন, কি মন্তব্য করবেন? ধন্যবাদ। আসন পুনর্বিন্যাস নিয়ে যে আন্দোলনটা হচ্ছে 3টা জেলায়, এটা আজকে এই আন্দোলনের প্রেক্ষিতে, জনদুর্ভোগের প্রেক্ষিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে এটা মানে শক্তি যদি খুব দ্রুত এই কর্মসূচি প্রত্যাহার না করে তাহলে শক্তি প্রয়োগ করবেন আন্দোলন। তো এখানে প্রশ্ন হলো যে ওনারা যে দাবিটা তুলেছেন এই 3টা জেলায়, তাদের দাবির সপক্ষে যুক্তিকতাগুলো কি, এগুলো একটা শোনার প্রয়োজন। তারা কেন আন্দোলন করতেছে, তাদের বক্তব্যটা কি? নির্বাচন কমিশন তো বলছে যে তাদের বক্তব্য নেওয়া হয়েছে, শুনানি হয়েছে। তারপরও তারা যদি একতরফা মানে দাবি করে থাকে, তাহলে সেটা নিয়েও বৈঠক হইতে পারে। সেটা নিয়েও তাদের ওই এলাকার প্রতিনিধিদের নিয়ে, ওই এলাকার সাবেক জনপ্রতিনিধি বা বর্তমান জনপ্রতিনিধি যারা আছে তাদেরকে নিয়ে, নেতৃত্বস্থানীয় লোকদেরকে নিয়ে এটা একটা সরকারি উচ্চ পর্যায় থেকে একটা দায়িত্বপ্রাপ্তরা গিয়ে একটা বৈঠক করতে পারেন। এটা একটা যৌক্তিক সমাধান করার, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ভূমিকা তো অবশ্যই আছে, কিন্তু তারা মানে নির্বাচন কমিশনের যৌক্তিক কারণে যদি এটা আসনটা পুনর্বিন্যাস করে থাকে, তাহলে তাদের দাবিটা কেন অযৌক্তিক দাবি করলে সেটাও তো ঠিক না। আর সবচেয়ে বড় কথা হলো যে আপনাদের এই দাবির প্রেক্ষিতে মানে হাজার হাজার মানুষকে রাস্তা, মহাসড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করা, এটা যেমন কাম্য না, তেমনি
তাদের দাবিটাও যৌক্তিক দাবি হলে সে দাবিটাও নির্বাচন কমিশন সরকারকে বিবেচনা করা যেতে পারে। এখানে দেখতে হবে কোনো আসনের যে মানে আপনার ইউনিয়ন কেটে অন্য আসনে নেওয়ার এটার মানে যে শুনানি হয়েছে সেই শুনানিতে তাহলে তারা কি মানে কি ভূমিকা রেখেছে ওই এলাকার যে যারা এটার জন্য এখন আন্দোলন করতেছেন। আর এক্ষেত্রে আমরা যেটা জানি যেমন ব্রাহ্মণবাড়িয়াতে ব্যারিস্টার রুমিন ফারহানার আসন নিয়েও একটা প্রবলেম ছিল, সেখানে শুনানিতে সম্ভবত সেটা একটা সমাধানের পথ বেরিয়ে আসছে। তো এই আসনগুলো নিয়ে শুনানিতে সমাধান কেন হলো না? এটা একটা সমাধান হওয়া উচিত ছিল। এটা বলছে যে যেমন ভাঙা আসনের আলগি এবং হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর 2 আসনে মানে নগরকান্দার সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছে। ভাঙা মানে এটা একটা প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে সেখানে, যে ভাঙার লোকজন কেন নগরকান্দার আসনের সঙ্গে থাকবে। এটা কিন্তু অতীত হয়ে আসছে। এটা অনেক সময় জনসংখ্যা বিবেচনা করে এটা করা হয়। আবার কোনো ক্ষেত্রে আপনার আসনের যে আপনার সীমানা মানে আসন অনেক বড় সেই জায়গাটাও বিবেচনা করা হয়। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা কেটে অন্য থানায় এগুলো অতীতেও এই ধরনের এই যে আসন পুনর্বিন্যাস ইউনিয়নের ক্ষেত্রে বলেন নির্বাচনী সংসদীয় আসনের ক্ষেত্রে এটা কিন্তু অতীত হয়ে আসছে। কিন্তু এখন সেক্ষেত্রে এটাকে এভাবে মানে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তা বন্ধ করে হরতাল করে এভাবে জনদুর্ভোগ সৃষ্টি না করে মানে কিভাবে এটা আলোচনার মাধ্যমে সমাধান করা যায় সেটা একটা খুব সহজ স্টাইল এখন বাংলাদেশে যে দাবি আদায়ের জন্য মানুষকে জিম্মি করা, এই জায়গা থেকে আমাদেরকে সরে আসা উচিত। গার্মেন্টসে দেখা গেল যে মালিক পক্ষ বেতন দিল না, রাস্তা বন্ধ করে দিল। এটা নির্বাচন কমিশনের সঙ্গে ওই এলাকার জনপ্রতিনিধি সাবেক বর্তমান নেতৃত্বস্থানীয়রা এটা আলোচনার মাধ্যমে এটা সমাধানের পথ বের করা উচিত বলে আমি মনে করি। জি দর্শক, আমরা সেলিম খন্দকারকে সংযুক্ত করতে পারিনি, শেষ পর্যন্ত ওনার সঙ্গে আর যুক্ত হওয়া যায়নি। আমরা এই আলোচনাটা এখানেই শেষ করব। আমরা একটা ছোট্ট বিরতি নেব ৭১ জার্নালে। বিরতির পরে আমরা একটু রাজধানী সহ বিভিন্ন স্থানে যে ভূমিকম্প হয়েছে এটা নিয়ে একটু আলাপ করতে চাই। আমরা এই পর্যায়ে একটু যেটা বলছিলাম আলোচনা করতে চাই রাজধানী সহ বিভিন্ন স্থানে ভূমিকম্প এবং যেটার উৎপত্তি স্থল ভারতের আসাম। বলা হচ্ছে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি ভারী থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প বলছেন বিশেষজ্ঞরা। আমরা একটু এই পর্যায়ে যুক্ত করে নেব প্রকৌশলী রাফেল কবিরকে, ভূতত্ত্ব বিশেষজ্ঞ। প্রকৌশলী রাফেল কবির, এই যে ভূমিকম্পটা আমাদের হলো এটা আসলে মাত্রা 5.8, এটা আসলে কতটা আপনি ঝুঁকিপূর্ণ মনে করেন? কারণ বলা হয় যে একটা অনেকগুলো ভূমিকম্প, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের একটা আশঙ্কা তৈরি করে, সেই জায়গা থেকে কি দেখেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ ৭১ টিভিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথম কথা হচ্ছে আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে মাত্রা 5.8 এটা কতখানি ঝুঁকিপূর্ণ আমাদের দেশের জন্য বা যে এলাকাটা এফেক্টেড করবে সেই এলাকার জন্য। এটা প্রাইমারি ডিপেন্ড করে যে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার ওখানে আছে। আমাদের দেশে এখন নতুন যে বিল্ডিংগুলো আপনার আরসিসি কলাম দিয়ে তৈরি করা হচ্ছে সেগুলোর জন্য হয়তো 6.5, 7 বা 7.5 তেমন ঝুঁকিপূর্ণ না, কিন্তু গ্রামাঞ্চলে বা আপনার আরবান এরিয়াতে ডিস্ট্রিক্টগুলোতে যে আমরা বিল্ডিংগুলো দেখি যে নর্মালি একটা ইটের স্ট্রাকচার দিয়ে তৈরি হয় সেটার জন্য এটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। আরেকটা আপনার এখানে আমি কারেকশন দেবো যে আজকে কিন্তু 2টা ভূমিকম্প হয়েছে, একটা না। একটা হয়েছে 5:15-তে যেটা আপনি বললেন 5.8 মতান্তরে, বিকজ বাংলাদেশ মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এটা 5.8, জি, কিন্তু আমেরিকান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছে এটা 5.9। আবার 8:56-তে আরেকটা ভূমিকম্প হয়েছে, এটার উৎপত্তি স্থল হচ্ছে মায়ানমার এবং রিক্টার স্কেলে এটার আপনার মাত্রা ছিল 5 এবং এটা বরিশাল শহর, বরিশাল, ময়মনসিংহ ওদিকে আপনার চায়না পর্যন্ত এটা অনুভূত হয়েছে। বাট মাত্রা 5 বলাতে আমরা অনেকেই হয়তো ঢাকা থেকে এটা আসলে বুঝতে পারি নাই। জি, মানে ঢাকা থেকে বুঝতে না পারার আসলে কি কারণ? অনেক দূর বলে নাকি? এটা এখন না, এটা মাত্রা ছিল কম 5, আর এটা হচ্ছে আপনার বার্মিজ আপনার টেকটনিক প্লেটে। আগেরটা যেটা হয়েছিল সেটা হয়েছিল আপনার বগুড়াতে ডাউকি ফল্ট লাইন ধরে, যার ফলে আপনার ওটা ঢাকাতে আপনার যথেষ্ট পরিমাণ এফেক্ট ফেলেছে, বিকজ ডাউকি ফল্ট লাইনটা ঢাকার খুব কাছে, ঢাকার 150 কিলোমিটারের মধ্যে।
জি। এবং আপনার আরেকটা কথা আপনি বলেছিলেন যে ছোট ছোট ভূমিকম্পগুলো একটা বড় ভূমিকম্পের পূর্বাভাস কিনা, এটা অবশ্যই একটা পূর্বাভাস। এবং আমরা কিন্তু একটা অসম্ভব উচ্চ ভূমিকম্প প্রবণ এলাকাতে বাস করছি। 3টা কন্টিনেন্টাল প্লেট আপনার বাংলাদেশের এখানে মিলিত হয়েছে, আপনার ইন্ডিয়ান প্লেট, টেকটনিক প্লেট, ইউরেশিয়ান টেকটনিক প্লেট এবং বার্মিজ টেকটনিক প্লেট। এবং তার মধ্যে ডাউকি ফল্ট লাইন যেটা, সেটা অসম্ভব একটা ঝুঁকিপূর্ণ বলে সারা পৃথিবীর সমস্ত ভূতত্ত্ববিদরা এটাকে আপনার রায় দিয়েছে। এবং গত 100 বছরে যেহেতু বড় কোনো ভূমিকম্প হয়নি, আমরা ছোট ছোট ভূমিকম্প দেখে যাচ্ছি গত 100 বছর ধরে। লাস্ট বড় ভূমিকম্প হয়েছিল আপনার 1897 সালে 8.2 মাত্রার। তো সবাই, বিশেষজ্ঞরা সবাই আশঙ্কা প্রকাশ করছেন যে আগামী কিছুদিনের মধ্যে হয়তো আমরা একটা 7.5 থেকে 8 মাত্রার ভূমিকম্প হয়তো এখানে ফেস করবো। এবং দ্যাট উইল বি ভেরি মাচ ডিস্ট্রাকটিভ। আপনার আমাদের ম্যাক্সিমাম ইনফ্রাস্ট্রাকচারই আসলে সেটা কতটুকু, গত 10 বছর আগে যে ইনফ্রাস্ট্রাকচারগুলো, বিল্ডিংগুলো আমরা তৈরি করেছি, ইন্ডাস্ট্রিগুলো তৈরি করেছি, তার কতগুলো সেখানে টিকতে পারবে এবং তার পরবর্তী যে উদ্ধার কার্যক্রম বা যে ধরনের প্রস্তুতি আমাদের থাকা দরকার, সেটা যেহেতু নাই আমাদের সেই ধরনের প্রস্তুতি, তো এটা কি ঘটবে এটা আমরা কল্পনাও করতে পারবো না। জি, লোটন একরাম, ছোট্ট করে একটু মন্তব্য মানে আপনার কাছ থেকে একটু জানতে চাই, কারণ আমরা তো বলে আসছি যে ঢাকা শহরে যেভাবে আমরা একটা সময় বিল্ডিং কোড না মেনে বানিয়েছি বা যে অনেক ঝুঁকিপূর্ণ ভবন এটা শনাক্ত হয়েছে। জি, ধন্যবাদ। ভূমিকম্প মানে যে বিগত 1 বছরে অনেকগুলো ভূমিকম্প হয়েছে আমাদের মানে বাংলাদেশ এবং প্রতিবেশী দেশগুলোর উপর দিয়ে, কিন্তু একটি ভূমিকম্প হওয়ার পরেই আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায় এবং সংশ্লিষ্টদের কিছুটা একটু টনক নড়ে, কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার মানে এই পর্বটা সবাই ভুলে যায় আমরা। এই যে ঘূর্ণিঝড় যে ঝুঁকিপূর্ণ যে ভবনগুলো রাজধানীতে, এই ভবনগুলো কি আমরা যেগুলো চিহ্নিত করা হয়েছে, এই ভবনগুলো কি আমরা কোনোটা ভেঙেছি? কোনোটাই ভাঙ্গা হয় নাই, অথচ এগুলো কিন্তু ভাঙ্গার একটা নির্দেশনা রয়েছে, আমরা তো কিন্তু সেটা আমরা কার্যকর করতে পারি নাই। কিন্তু এই যে আপনার এই যে ভাই যেটা বললেন, আগামী কিছুদিনের মধ্যে 7 থেকে 8 যে আপনার ভূমিকম্প হওয়ার আশঙ্কা, এই আশঙ্কা আমরা এটা মোকাবেলার জন্য কতটুকু প্রস্তুত? আমাদের তো পূর্ব প্রস্তুতি খুবই দুর্বল। আমাদের এই যে এটার কোনো এই ভূমিকম্প কোনো পূর্বাভাস দেওয়া হয় না, আকস্মিক হয়। তখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? এই করণীয়গুলোর ব্যাপারে এখন থেকে আমাদের আপনার এই যে জনসচেতনতা, তার পরবর্তীতে আপনার যে উদ্ধার তৎপরতা, পুনর্বাসন, এগুলো নিয়ে আমাদের কিন্তু এখন থেকেই এগুলো প্রস্তুতি থাকা উচিত। পাশাপাশি ঝুঁকিপূর্ণ ভবনগুলো কি অবস্থা, সেগুলো উদ্ধারকারীদের যে আমাদের প্রশিক্ষণ আমরা কতটুকু দিতে পেরেছি, কিন্তু এই যে আমাদের যে ঘাটতিগুলো, এই ঘাটতিগুলো মোকাবেলা এবং ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলো চিহ্নিত করে সেসব বিল্ডিং থেকে জনবসতি যদি থেকে থাকে তাদেরকে সরিয়ে নেওয়া, এই যে কাজগুলো আমাদের এখনই করতে হবে। বারবার মানে আমরা আমাদের অনেক মানে দেশে দেখেছি মানে হাজার হাজার লাখ লাখ মানুষ আপনার এই ক্ষতিগ্রস্ত হয়, মারা যায়, কিন্তু আমরা আল্লাহ মাফ করুক, ঢাকা শহরে যদি এ ধরনের বড় ধরনের যদি কোনো ভূমিকম্প হয় তাহলে এখানে মানে কত মানুষ যে মারা যাবে, ক্ষতিগ্রস্ত, এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। এবং সেই ধরনের মানে আশঙ্কা থেকে আমরা সেই ধরনের বিপদ থেকে রক্ষার জন্য এখনই আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার মানে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার জন্য এটা কি বলা যায়, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়া উচিত আমি মনে করি। অনেক ধন্যবাদ লোটন একরাম এবং প্রকৌশলী রাফেল কবির, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি 71 জার্নালে যুক্ত হওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই আজকে যারা যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। আগামীকাল একই সময়ে 71 জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। দেখা হবে আশা করি।